সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আসলে এই বিষয়টি যদি আমাদের জানা না থাকে তাহলে চিকিৎসা ক্ষেত্রেই এক সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ রোগী কোন কারণসমূহ থেকে রোগী তার শরীরবৃত্তীয় বিপর্যয় ঘটে এবং সেই শরীরবৃত্তীয় বিপর্যয়ের যে কারণসমূহ রয়েছে সেই কারণসমূহ অনুসন্ধান ছাড়া চিকিৎসা করাটাও কিন্তু কঠিন। আপনি যে পদ্ধতি বা প্যাথির চিকিৎসক হন না কেন, আপনাকে অবশ্যই রোগের কারণ উৎস সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি। সুতরাং এই আলোচনাটা একটি দীর্ঘ আলোচনা। সুতরাং আমি মনে করি যে এই বিষয়টি আপনারা যদি গভীর অনুধাবন করেন এবং এটাকে যদি আপনারা পড়াশুনো করেন, এই বিষয়টি গভীরভাবে শোনেন, তাহলে অনেক বিষয় আপনাদের জানা হবে। তা প্রথমে আসলে আমি যে বিষয়টা আলোক করব সে বিষয়টি হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে রোগের কারণসমূহ এবং উৎস। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রোগ হলো যে আমরা যাকে রোগ বলি সেটা হলো যে কোনো জীবের শারীরিক, মানসিক, শরীরবৃত্তীয় স্বাভাবিক কার্যকলাপ যে বিরূপ পরিবর্তন বা ব্যাঘাত হলে তাকে রোগ বলা হয়। অর্থাৎ এই শরীরবৃত্তীয় বিপর্যয় হলে, আমাদের কোষকলার বিপর্যয় হলে সেখানে আমাদের শারীরিক, মানসিক, শরীরবৃত্তীয় স্বাভাবিক কার্যকলাপে একটা বিরূপ প্রভাব পড়ে এবং এই বিরূপ বা ব্যাঘাত ঘটে শরীরের। তার যে চেইন অফ কমান্ড, এই কমান্ডটি নষ্ট হয়ে যায়। ফলে এখানে এটাকে আমরা রোগ বলি। রোগ এখানে একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মনে রাখবেন, এটা কোনো দর্শনগত কোনো দৃষ্টিভঙ্গি নয় যে আপনি আপনার দর্শনের আলোকে রোগ নির্ণয় করলেন আর সেটা আপনি বলে দিলেন এবং বাস্তব জীবনে আপনি কিন্তু এর বাইরেও কথা বলছেন, ওই দর্শনের বাইরে। যখন আপনি আপনার সন্তানদেরকে ফল খাওয়াচ্ছেন তখন বলছেন যে এই ফলে কেমিক্যাল দেয়া আছে। আপনারা যখন মাছ খাওয়াচ্ছেন, মাংস খাওয়াচ্ছেন, তা বলছে কেমিক্যাল কন্টেইন করা আছে ইত্যাদি। বাস্তবে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আপনি এইটাকে অনুসরণ করছেন না বা আমরা কেউ অনুসরণ করছি না। তার রোগের কারণটা কি? তার কারণের আগে জানা দরকার এই রোগটার উৎস কোথায়। এই উৎস হচ্ছে আমাদের আর্থসামাজিক ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা এবং প্রাকৃতিক সমাজ ব্যবস্থা, প্রাকৃতিক পরিবেশ এবং আর্থসামাজিক ব্যবস্থা এবং প্রাকৃতিক পরিবেশ, এই দুটো পরিবেশ থেকেই রোগের উৎস হিসাবে, কারণের উৎস হিসাবে বিবেচিত হয়। কারণ আর্থসামাজিক ব্যবস্থা এক একটি দেশে এক এক রকম। আমার দেশের আর্থসামাজিক ব্যবস্থার এক প্রকৃতির এবং সেই আর্থসামাজিক এবং ব্যবস্থাটাই এখানে আপনাকে নির্ধারণ করে দেয় যে সেখানে কি কি সংকট তৈরি হয়েছে এবং এই সংকটগুলো আপনাকে কি কি রোগ তৈরি করতে পারে। সংকটের গভীরতার উপরে নির্ভর করে আর্থসামাজিক ব্যবস্থা আমাদের প্রাকৃতিক পরিবেশের যে গভীরতর স্তরে বা আমাদের প্রেক্ষাপট অনুযায়ী যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর যে আর্থসামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ যে উৎস, যা কারণরূপে আমাদের শরীরবৃত্তীয় কার্যকলাপের বিপর্যয় ঘটায়, এই উৎসটি হচ্ছে, আমি বলেছি যে এটি হলো আমাদের আর্থসামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশ থেকে বিচিত্র বিভিন্ন নেতিবাচক চাপ বা পীড়ন শরীরবৃত্তীয় বিপর্যয় সৃষ্টি করে। উৎসটি কিন্তু এখানে এই সমাজকে বাদ দিয়ে, এই পরিবেশকে বাদ দিয়ে আপনি কোনো ক্রমেই আপনি আপনার চিকিৎসার কথা ভাবতে পারেন না, তার ঔষধ প্রয়োগের কথা ভাবতে পারেন না। অর্থাৎ এই উৎস থেকে উদ্ভূত কারণসমূহ, যে কারণসমূহ আপনার শরীরবৃত্তীয় কোষকলার বিপর্যয় ঘটায়, তার বায়োকেমিক্যাল বিপর্যয় ঘটায়, তার ডিএনএ কি বিপর্যয় ঘটায়, কোষের সারফেস এরিয়াটাকে নষ্ট করে দেয়, এই বিষয়টি আপনার অনুধাবন ছাড়া আপনি যে পদ্ধতিতে যে বিষয় চিকিৎসা করুন না কেন তা সম্পর্কে তা বারবার আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বারবার শরীরবৃত্তীয় বিপর্যয় ঘটাতে পারে। কারণসমূহ যদি আপনি অপসারণ না করতে পারেন তাহলে
আপনি সুস্থ শরীরের আশা করতে পারেন না। এখন এই রোগের কারণ আমি বলেছি আর্থসামাজিক প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশ থেকে বিভিন্ন নেতিবাচক চাপ বা পীড়ন মানব দেহের উপরে শরীরবৃত্তে বিপর্যয় সৃষ্টি করে। যে প্রক্রিয়ায় এই নেতিবাচক চাপগুলো আসতে পারে তা আমার মনন ক্রিয়া থেকে আসতে পারে, আমাদের উদ্ভূত কোনো সমস্যা থেকে এই চাপ বা পীড়ন হতে পারে। আবার এটাও হতে পারে যে ওরাল সেকশনে আমি যে খাবারটা খাই, ওরালে অর্থাৎ খাদ্য যে বিষয়গুলো আমি খাই সেটা কিন্তু সে কারণেই কিন্তু আমাদের বিপর্যয় হতে পারে। হ্যাঁ, যাই হোক, আরেকটি হচ্ছে যে আমি যে বায়ু গ্রহণ করি, আমি যে পানি গ্রহণ করি, আর তার থেকে যেসব কেমিক্যালগুলো পানি এবং বায়ুর মাধ্যমে বায়ুর ভারসাম্যহীনতার কারণে, যে কার্বন ডাইঅক্সাইডের আধিক্যতার কারণে বা অন্য অন্য বায়ু উপাদানের আধিক্যতার কারণে আমার শরীর ভিতরে কোষকলার বিপর্যয় ঘটতে পারে। সেই জন্য বলেছি বিভিন্ন নেতিবাচক চাপ বা পীড়ন এই আমার শরীরের যে কোষকলায় যে বিপর্যয় ঘটায়, সেখানে এই ক্ষতিকারক এই উপাদানসমূহ শরীর ভিতরে আমাদের কিছু টক্সিন তৈরি করে। এই টক্সিনটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স। এরা কতগুলো অস্থায়ী অণু যারা একটি বন্ধন তৈরি করে, একটা শিকল তৈরি করে। এইগুলো খুব গুরুত্বপূর্ণ, যদিও আমি সংক্ষিপ্ত বিষয়টা আলাপ করা খুব জটিল, তারপরেও আমি কি সংক্ষিপ্ত। তাহলে আমি এই যে একটি হচ্ছে যে আমাদের শরীরবৃত্তীয় বিপদ, একটি হচ্ছে তার উৎসব মধ্যে আর্থসামাজিক পরিবেশের একটি অভ্যন্তরীণ উৎস থেকে ঘটনা ঘটে। আরেকটি হচ্ছে যে বহিরাগত উৎস। এই জায়গা থেকে দুটো উৎস থেকে ঘটনা করে। এই দুটোর উৎস হচ্ছে আর্থসামাজিক প্রাকৃতিক পরিবেশ। আমি এখানে আপনাকে দেখাই যে অভ্যন্তরীণ উৎসটা কেমন, একটি সরলীকরণ করে যদি আমি দেখাই যে আমি যে খাবারটি খাই, ধরেন ভালো খাবারই খাই, এখানে কেমিক্যাল কন্টেন্ট ফুড নেই, তাহলে মাইটোকন্ড্রিয়ার কার্যক্রম, এখানে কোষের শক্তি উৎপাদন সময় মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন পরিবহন প্রক্রিয়ায় অক্সিজেন অপ্রত্যাশিতভাবে বিক্রিয়ার ফলে রেডিকেল তৈরি হয়। এই ফ্রি রেডিকেলটি টক্সিন, রাসায়নিক বিক্রিয়া। আরেকটি হচ্ছে যে প্রাকৃতিক বিপাক প্রক্রিয়া, যেটা আপনার দেহের স্বাভাবিক বিপাক করে সাইটোপ্লাজমের যে বিপাক ক্রিয়া, সেখানে কিছু ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। আরেকটি হচ্ছে শরীরের যে প্রতিরক্ষা বাহিনী আছে, সংক্রমণ বিরুদ্ধে লড়াই করার সময় সাদা যে হোয়াইট শ্বেতকণিকা, রক্তকণিকা ক্ষতিকারক জীবাণু বিরুদ্ধে ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে সহজ কথা, সহজ হিসেব এটা, কিন্তু প্রকৃতপক্ষে এই অভ্যন্তরীণ উৎসে আরও যে বহিরাগত যে কেমিক্যালগুলো প্রবেশ করে, যেখানে বহিরাগত উৎসগুলো থাকতে যে পরিবেশের দূষণ, যেখানে বায়ু দূষণ, রাসায়নিক এখানে পানি দূষণ এবং তারপরে অন্য অন্য যে কেমিক্যাল কন্টেন্টস ফুডগুলো আমি ওরালে আমি খাদ্য আকারে খাই, বা যেগুলো আমি বায়ু দূষণের ফলে যে বায়ুটা গ্রহণ করি যাতে কার্বন ডাইঅক্সাইডের আধিক্যতা রয়েছে, যেখানে বা অন্য অন্য রাসায়নিক উপাদানগুলো কেমিক্যাল কন্টেন্টস যে ফুডগুলো আমি গ্রহণ করি, সেগুলো তো শরীর ভিতরে এটা বহিরাগত, কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে ন্যাচারাল যে বিপর্যয় সেটা কিন্তু একটি আলাদা, সেটা বলেছে রাসায়নিক বিক্রিয়ার জন্য। আর বহিরাগত উৎস থেকে যা যাচ্ছে শরীরের ভিতরে ক্ষতিকারক জিনিস, সেটা শরীরে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স তৈরি করছে। আরেকটি কি, আর বহিরাগত উৎসটার আর্থসামাজিক ব্যবস্থা, সেখান থেকে দীর্ঘদিন ধরে যদি আমি স্ট্রেসের মধ্যে থাকি তাহলে অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি পায়। এই প্রক্রিয়ায় শরীরে অতিরিক্ত রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পাইসিস বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ফ্রি রেডিক্যাল কিন্তু তৈরি হচ্ছে একটা ন্যাচারাল ওয়েতে, তার বায়োকেমিক্যাল ক্রিয়ার সময়, মাইটোকন্ড্রিয়া ক্রিয়ার সময়, আর একটি বহিরাগত উৎসের সময় যে খাবারগুলো আমি খাই, আগে যে খাবারটা আমি খেয়েছিলাম তা ধরে দিয়েছিলাম সেটা ন্যাচারাল, কিন্তু এখন যে খাবারটা খাচ্ছি বহিরাগত থেকে, যে চাল ডাল তেল লবণ সব কিন্তু কেমিক্যাল কন্টেন্ট করা রয়েছে। আমি যে খাদ্য আমি যে সংরক্ষিত পোকামাকড় নিধনের জন্য যে সে বিষয়ে আমি বিশদভাবে কিছু কথা বলবো।
অন্যান্য যে কারণসমূহ আছে আমি কিন্তু একটি সাধারণ গাইডলাইন তুলছি। এইবার আমি আসবো একটি সাধারণ যে অন্যান্য কারণ, এখানে ধূমপান, অন্য মাদক দ্রব্য সেবন যেটা আমরা আমরা গ্রহণ করি, জীবাণু সংক্রমণজনিত, ইমিউন পদ্ধতির বিপর্যয়, জন্ম নিয়ন্ত্রণ পিল বা ইনজেকশন গ্রহণজনিত কারণে, স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনজনিত কারণে, এই যে পশুদের শ্রীবৃদ্ধি, দুগ্ধ উৎপাদনে রাসায়নিক উপাদান, হরমোন প্রাকৃত পশুর মাংস এবং দুগ্ধ সেবনজনিত, আল্ট্রাভাইলটে ও রেডিও অ্যাক্টিভ রশ্মি আর সূর্যলোক বর্ণ রেডিও অ্যাক্টিভ রশ্মি কোষের মধ্যে ফ্রি রেডিকেল সৃষ্টি করে, বিষাক্ত এনজাইম উপাদান, যেটা ব্যাকটেরিয়া, ভাইরাস কোষের মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত করে, অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে দেয়। কি ব্যাকটেরিয়াল টক্সিন এখানে থাকে, ন্যাক্রোসিস টিস্যু, ক্ষতিগ্রস্ত টিস্যু, সেখান থেকে রাসায়নিক এজেন্ট, সেখানে থাকে টক্সিন, বিষ। আমরা কিছু অপুষ্টিকর খাদ্য গ্রহণ করি, সেখানে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার থাকে, অতিরিক্ত কেমিক্যাল যুক্ত খাবার থাকে, ফাস্টফুড, প্রসেস ফুড ইত্যাদি খেলে এটা একটা ক্ষতিকারক যেসব দিকগুলো, সেখানে আমি অতিরিক্ত ঔষধ সেবন, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক ঔষধ যেমন অধিক মাত্রায় সেবন বা দীর্ঘদিন ধরে সেবন, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন ব্যবহারের ফলে এটা আমাদের টক্সিন জমা হয়, যেটা আর পরিপাকতন্ত্রের অস্বাভাবিকতা, এখানে হজম বিপাক প্রক্রিয়ার সমস্যা হলেও এখানে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স তৈরি হয়। শারীরিক এজেন্ট যেমন তাপ, ঠান্ডা, বিকিরণ, ফরেন বডিস ইত্যাদির কারণে, ইমিউন প্রতিক্রিয়া ইত্যাদি। যাও এই যে কারণসমূহ সৃষ্ট ফ্রি রেডিক্যাল উৎপাদনের ভিত্তি যে আমি যদি পর্যালোচনা করি, তাহলে আমি দেখব যে কোন কোন ক্ষেত্রে থেকে এই পর্যালোচনাটা আমি করব, যে কোন কোন ক্ষেত্রে থেকে এই আমাদের শরীরবৃত্তির যে রাসায়নিক ক্রিয়া তার বিপর্যয় ঘটাচ্ছে বা আমাদের কোষকলার বিপর্যয় ঘটাচ্ছে। তাহলে আর্থসামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ থেকে সৃষ্ট যে মানসিক চাপ, যেমন দারিদ্রতা জনিত কারণে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেবা বঞ্চনাজনিত মানসিক চাপ, এই মানসিক চাপ আমার শরীরবৃত্তির ফ্রি রেডিক্যাল তৈরি করে, যা আমার শরীরবৃত্তির বিপর্যয় ঘটে, যা হরমোনের বিপর্যয় ঘটে, যা নিউরো ট্রান্সমিটারের বিপর্যয় ঘটে, আত্মিক সম্পর্কজনিত বিনষ্টজনিত মানসিক চাপ, এবং বেকার যুবকদের যারা রয়েছে শিক্ষিত অশিক্ষিত তাদের কার্য প্রাপ্তি থেকে বঞ্চনাজনিত মানসিক চাপ, বর্ণ বৈষম্যজনিত কারণে নিচুতা, সংকীর্ণতা থেকে মানসিক চাপ, স্বার্থ সংক্রান্ত বিষয় প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা সৃষ্ট থেকে সংঘাত থেকে উদ্ভূত ভয় ও নিরাপত্তাহীনজনিত মানসিক চাপ, এছাড়া সমাজ থেকে উদ্বুদ্ধ বিভিন্ন ধরনের নেতিবাচক চাপ থেকে দুঃখ, কষ্ট, বেদনা, হতাশা ইত্যাদি রূপে মানসিক চাপ, যা আমার শরীরবৃত্তির যা ফ্রি রেডিক্যাল তৈরি করে, যা আমার শরীরবৃত্তীয় কার্যকলাপের বিপর্যয় ঘটায়। সুতরাং আপনি অবশ্যই যখন আপনি চিকিৎসক হিসাবে যে তার এই আর্থসামাজিক ব্যবস্থাকে আপনি আপনার কাছে টেনে নেবেন এবং সেই পরিবেশে তার ব্যক্তি জীবনের যে সমস্যা তার থেকে তার মানসিক চাপ আছে কিনা সেগুলো খুঁটিয়ে দেখা উচিত। কৃষি ব্যবস্থা থেকে দূষণ প্রক্রিয়া, আমরা এখানে ফ্রি রেডিক্যাল অণু এবং পরমাণু তৈরি হয়, এখানে জানেন বীজের চারা, বপন, পোকামাকড়, ধ্বংসকারী ঔষধ প্রয়োগজনিত উৎপাদিত খাদ্যদ্রব্য, ফসলের শ্রীবৃদ্ধির অধিক পরিমাণ ইউরিয়া এবং নামক রাসায়নিক সার প্রয়োগজনিত উৎপাদিত খাদ্যদ্রব্য, আবহাওয়া মণ্ডলের পোকামাকড় থেকে ফসল রক্ষার জন্য ঔষধ প্রয়োগ এবং কৃষি ফসলের উন্নয়নের নামে ফসল ধ্বংসকারী পোকামাকড় নিধনে যে ঔষধ প্রয়োগ করা হয় তা পেস্টিসাইড, হার্বিসাইডস গ্রুপের বিভিন্ন নামের ঔষধ দূষণ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে। খাদ্য সংরক্ষণের নামে বিভিন্ন পোকামাকড়, জীবাণু ধ্বংসের রাসায়নিক উপাদান প্রয়োগ করা হয়। তাহলে এবং খাদ্য এর থেকে কি কি ক্ষতি হচ্ছে আমাদের, আমি যে ভূমিতে সার প্রয়োগ করছি, আমি ভূমিতে যে ফসল সংরক্ষণের নামে যে আমি ফসল উৎপাদনের নামে, ফসল শ্রীবৃদ্ধির নামে যে এতে
আমার যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেখানে মাটির পুষ্টির উপাদান ধ্বংস হচ্ছে, উৎপাদিত ফসলের পুষ্টিমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদিত সংরক্ষিত খাদ্যশস্যের মধ্যে ক্ষতিকারক রাসায়নিক উৎপাদিত সংরক্ষিত খাদ্যশস্যের মধ্যে ক্ষতিকর রাসায়নিক পুঞ্জীভূত হচ্ছে। তাহলে উল্লেখিত যে ক্ষতিকারক রাসায়নিক উপাদান অনুসমূহ পুঞ্জীভূত খাদ্যশস্য গ্রহণ করার প্রক্রিয়ায় শরীরের অভ্যন্তরে ফ্রি রেডিক্যাল অণু এবং পরমাণু সৃষ্টি হচ্ছে, যা অস্থায়ী একটি বন্ধন, যা ক্ষতিকারক, ভয়ঙ্কর ক্ষতিকারক। সেটা আমি আরো কি পরিমাণ উৎপাদিত হয় সেটা আমি ব্যাখ্যা দেব। শিল্প ব্যবস্থা থেকে যদি দূষণ প্রক্রিয়ায় সৃষ্ট ফ্রি রেডিক্যাল অণু পরমাণু যে তৈরি হয়, এটা গাড়ি কলকারখানা ধোঁয়া থেকে দূষণ, কলকারখানা বর্জ্য থেকে দূষণ, যুদ্ধক্ষেত্রে পরীক্ষামূলক বোমা বা পারমাণবিক বোমা বিস্ফোরণজনিত দূষণ, রাসায়নিক উপাদান ভূগর্ভে সংরক্ষণ থেকে দূষণ, জলযান থেকে তেল এবং বর্জ্য নির্গত থেকে দূষণ, ভূগর্ভে সংরক্ষিত বিভিন্ন গ্যাসীয় উপাদান থেকে দূষণ, মশক নিধন কয়েল গ্যাসীয় জ্বালানি থেকে দূষণ। এই যে দূষণ, এই যে ব্যবস্থা থেকে যে দূষণ প্রক্রিয়া সমস্যা সৃষ্টি হলো, তাতে পানি দূষণ সৃষ্টি করে, মাটির দূষণ সৃষ্টি করে, বায়ুর ভারসাম্য নষ্ট করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয়। উল্লেখিত এই যে দূষণ উপাদানসমূহ আমরা শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণ এবং পানীয় পানের মধ্যে শরীর অভ্যন্তরে প্রবেশ করছে। ফলে ফরেন যেটা বলেছিলাম পরিবেশ থেকে আমাদের আর্থসামাজিক তার যে প্রেক্ষাপট আমাদের দেশের, আমি এই ব্যাখ্যাটা আমার দেশের প্রেক্ষাপটে, গোটা বিশ্বেরও একই ঘটনা, কিন্তু আমার দেশে আরও একটু পরিবেশটি প্রাকৃতিক এবং আর্থসামাজিক দারিদ্রতা বেশি রয়েছে, খাদ্য অপুষ্টিতা রয়েছে, ইত্যাদিগুলোর বিষয় রয়েছে। এই ফ্রি রেডিক্যাল কিছু পরমাণু, এই পরমাণুগুলো আপনার যাকে একে বলা হয় সুপার অক্সাইড আয়ন রেডিক্যাল, একে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে বলা হয় হাইপোক্লোরাইড, বলা হয় নাইট্রিক অক্সাইড, বলা হয় পেরোঅক্সিনাইট্রিক, হাইড্রক্সিল রেডিক্যাল এবং হাইড্রোজেন সুপার অক্সাইড এবং ওজোন। এরা মানবদেহেরা ফ্রি রেডিক্যাল অনুপরমাণু হলো যার ইলেকট্রন বিন্যাসে অসম্পূর্ণ থাকে। অসম্পূর্ণতা আমাদের দেহে যে তার যে চেইন অ্যান্ড কমান্ড আছে, তার ইলেকট্রনগুলো, তার পরমাণুগুলো, যৌগগুলো তারা স্থায়ী, তাদের বন্ধনটি স্থায়ী। এই বন্ধনটি স্থায়ী, এই যে ফ্রি রেডিক্যালের যে অস্থায়ী অণু বা পরমাণুসমূহ রয়েছে, যারা ইলেকট্রন হারিয়ে ফেলেছে, যৌগ নয়, যারা অস্থির প্রকৃতি, তারা আমার এই ফ্রি রেডিক্যাল, আমার দেহের যে স্থায়ী ফ্রি রেডিক্যাল, স্থায়ী যে অনুপরমাণুর বন্ধন রয়েছে, যে শিকল রয়েছে, এবং সেই শিকল দিয়ে যে বৈদ্যুতিক প্রভাবটা গতি পরিবর্তন রূপান্তর প্রক্রিয়ায় যে আমার শরীরটি কাজ করে, গতি হিসাবে, তাপ শক্তি হিসাবে, তাপ মানে বৈদ্যুতিক শক্তি হিসাবে কাজ করে, এবং এই যে প্রক্রিয়া আমার বডিটা বা ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স হিসেবে কাজ করে, এই ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স আমার এই স্থায়ী বন্ধনটাকে ভেঙে দেয়। এদের প্রতিনিয়ত এটা আমি পরে আলাপ করবো যে কিভাবে এটা তারা ভেঙে দিচ্ছে। তাহলে ফ্রি রেডিক্যালে অনুপরমাণুর বৈশিষ্ট্যটা কি? এরা অসম্পূর্ণ ইলেকট্রন এবং এদের বহিঃস্থ কক্ষপথে একটি বা একাধিক একক ইলেকট্রন থাকে, দুটি নয়। উচ্চ প্রতিক্রিয়াশীল, এরা পরমাণু বা অণু থেকে ইলেকট্রন সংগ্রহ বা দান করতে পারে। ক্ষণস্থায়ী প্রকৃতি এদের। বেশিরভাগ ফ্রি রেডিক্যাল অল্প সময়ের জন্য বিদ্যমান থাকে, দ্রুত অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে এবং জারণ হ্রাস বিক্রিয়ায় অংশগ্রহণ। এরা বিভিন্ন জারণ এবং হ্রাস বা হ্রাস বিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহে ফ্রি রেডিক্যাল নির্দিষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপন্ন হয়। মানবদেহে ফ্রি রেডিক্যাল আমাদের আর্থসামাজিক ব্যবস্থায়, আমাদের প্রাকৃতিক পরিবেশ থেকে উদ্ভূত, যে উৎস থেকে উদ্ভূত যে কারণ, যে ফ্রি রেডিক্যালস সৃষ্ট, ফ্রি রেডিক্যাল আকার আমার মানবদেহে প্রবেশ করেছে, এখানে সাধারণত প্রতি সেকেন্ডে প্রতি কোষে 10,000 থেকে 100,000 ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। অর্থাৎ 70 কিলোগ্রাম ওজনের মানবদেহে প্রতিদিন ফ্রি রেডিক্যাল উৎপাদনের পরিমাণ আনুমানিক 1 সেক্সটিলিয়ন বা 100 কুইন্টাল উৎপন্ন হয়।
এর বেশি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, এর চেয়েও বেশি ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়। তাহলে অস্থায়ী অস্থিরমতি অস্থির একটি ফ্রি রেডিক্যাল এই সাবস্টেন্সটি তারা কখনো আমার স্থায়ী বন্ধনটাকে সুস্থ থাকতে দেয় না। বডির কিন্তু কিছু মেকানিজম আছে যারা এই ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স ধ্বংস করে। ওষুধ কিন্তু আমি তখনই প্রয়োগ করি যখন ওই ফ্রি রেডিক্যালটাকে ধ্বংসের জন্য প্রয়োগ করি, তাকে নিষ্ক্রিয় করার জন্য বলি, যাতে সে কোষকলাকে ক্ষতি করতে না পারে। ফ্রি রেডিক্যাল একটি নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রাটাকে প্রতিনিয়ত বডির যে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম রয়েছে বা খাদ্যর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম আমি গ্রহণ করি সেটা কিন্তু নিষ্ক্রিয় দেয়। আমার সমস্ত ওষুধটি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ার মধ্যে কাজ করে। আমি যে ওষুধটা দিই না কেন, আমরা যে ওষুধই প্রয়োগ করি না কেন, তো অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে এবং ইমিউন বুস্টার হিসাবে কাজ করে, কোষকলাকে ক্ষতিত করে। তাহলে এখানে আমরা দেখি যে এখানে যেসব কেমিক্যালগুলো রয়েছে, এই কেমিক্যালগুলোর আমি যে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স যে কেমিক্যালগুলো রয়েছে আমি তার ব্যাখ্যাটি দিলাম না। এটা আমার আমার ফেসবুকে পোস্ট করা আছে, আপডেট, এটা আপনারা করবেন, এটা পড়ে নেবেন এবং তাতে আমাদের আন্তঃসামাজিক অবস্থার যে সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিয়েছি সেটা স্বাভাবিকভাবে দেহের কোষে অক্সিজেন ব্যবহারের সময় কিছু পরিমাণ ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, যা কোষে বিভিন্ন কাজের জন্য প্রয়োজন। ফ্রি রেডিক্যালের কিছু কাজ আছে অল্প পরিমাণ, তবে এর মাত্রা যদি অস্বাভাবিক বেড়ে যায় তাহলে এটি অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, ক্ষতিকারক উপাদান হিসেবে বিকাশ লাভ করে, যা কোষের সারফেস এরিয়া তার মেমব্রেনকে ধ্বংস করে, সাইটোপ্লাজমের যে বিপাক হয় সেখানে ধ্বংস করে, নিউট্রিশনটা ধ্বংস করে দেয়, ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ এখানে প্রোটিন নষ্ট করে, লিপিডকে ধ্বংস করে দেয়। এবং স্বাভাবিক অবস্থায় যখন কোষে 5 থেকে 10% অক্সিজেন ব্যবহার করে তখন ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স উৎপন্ন হয়, যা দেহের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। আমি সেই অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবস্থাটা তারাও কিন্তু এক অণুপরমাণু একটি যৌগ মাত্র, যে বডির মধ্যে সেটা উৎপাদিত হয়। তাহলে বিপজ্জনক মাত্রা ফ্রি রেডিক্যাল উৎপাদন অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে যখন অতিক্রম করে তখন তা কোষের ক্ষতি করতে পারে। আমি সেই কথা বলেছি, মানব শরীর অত উৎপন্ন হয় তার চেয়ে বেশি উৎপন্ন হলে আমার কোষকলা ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে এখানে ফ্রি রেডিক্যাল কি প্রক্রিয়ায় মানবদেহ ক্ষতি করতে পারে, তার কোষকলাকে কিভাবে ক্ষতি করে। তাহলে এই যে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করেছে যে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সটি, যাকে টক্সিন আমি বলি, সেই টক্সিনটি লিপিড প্রথমে তারা ফ্রি রেডিক্যাল প্রথম কোষের ঝিল্লি ফ্যাটি অ্যাসিডগুলোর সঙ্গে বিক্রিয়া করে এবং ফলে লিপিড পার অক্সিডেশন ঘটে, এতে কোষ ঝিল্লি দুর্বল হয়ে যায় এবং যার ফলে কোষের কার্যকারিতা ব্যাহত হয় এবং কোষ ধ্বংস হয়। দ্বিতীয় কাজটি এই ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স করে ডিএনএ ক্ষতি করে। ফ্রি রেডিক্যাল ডিএনএ এর অণুর সাথে বিক্রিয়া করে মিউটেশন বা পরিবর্তন ঘটাতে পারে এবং এতে জিনগত ত্রুটি দেখা দেয়, যা ক্যান্সারের মতো জটিল রোগের কারণও হতে পারে। 3 নম্বর হচ্ছে প্রোটিন অক্সিডেশন। প্রোটিন গঠন কার্যকারিতা ফ্রি রেডিক্যাল দ্বারা পরিবর্তিত হতে পারে, যার ফলে এনজাইম রিসিপ্টর অন্য প্রোটিন সঠিকভাবে কাজ করতে পারে না, এটি কোষের স্বাভাবিক বিপাক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। মাইটোকন্ড্রিয়ার ক্ষতি। মাইটোকন্ড্রিয়া ফ্রি রেডিক্যাল এর অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। ফ্রি রেডিক্যাল মাইটোকন্ড্রিয়া ডিএনএ ক্ষতিগ্রস্ত করে এবং যার ফলে কোষের শক্তি উৎপাদন করে যায় এবং কোষের মৃত্যু ঘটে। তাহলে এই প্রক্রিয়ায় কিন্তু আমি প্রক্রিয়ার ফ্রি রেডিক্যাল যে কোন প্রক্রিয়ায় তার কোষের উপর আক্রান্ত করে, তার যে স্তর রয়েছে, সারফেস এরিয়া রয়েছে, সাইটোপ্লাজম এরিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়ার স্তরে আছে, ডিএনএ স্তর রয়েছে, সেখানে সে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অঙ্গের টিস্যু দীর্ঘমেয়াদী করতে পারে। এই ফ্রি রেডিক্যাল কারণে দীর্ঘমেয়াদী যেসব রোগ সৃষ্টি করতে পারে, এখানে হৃদরোগ তৈরি করতে পারে, অ্যালজাইমার তৈরি দুরারোগ্য ব্যাধিভূত করছে, এখানে সব রোগই তৈরি করে। কিন্তু দীর্ঘ মেয়াদে যে সব রোগগুলো সৃষ্টি করতে পারে তার মধ্যে বার্ধক্য, দ্রুত বার্ধক্য নিয়ে আসতে পারে, হৃদরোগ তৈরি হতে পারে, অ্যালজাইমার হতে পারে, স্মৃতিভ্রষ্ট, পার্কিনসন্স, বিভিন্ন প্রদাহজনিত রোগ হতে পারে। লিভারের উপর প্রভাব পড়ে, লিভারের শরীরে প্রতি
প্রধান ডিটক্সিফিকেশনের কাজ করে, অতিরিক্ত টক্সিন লিভারে কার্যকারিতা কমিয়ে দিতে পারে, ফলে লিভার রোগ হতে পারে। এবং বার্ধক্যকে ত্বরান্বিত করা, ফ্রি রেডিক্যাল কোষের ডিএনএ প্রোটিন লিপিডে ক্ষতি করে, যা ত্বকের বয়স বাড়িয়ে দেয়, অকাল বার্ধক্যের কারণ হতে পারে। ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে, ডিএনএ পরিবর্তন মিউটেশন ঘটিয়ে ফ্রি রেডিক্যাল ক্যান্সার সৃষ্টি করতে পারে। হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এবং স্নায়ুজনিত রোগ সৃষ্টি করতে পারে। আমি যদিও আগে বলেছি, এগুলো একটু ব্যাখ্যা। এবং ইমিউন সিস্টেম দুর্বল করে দিতে পারে, শরীর প্রতিরোধ ক্ষমতা কম করে দিতে পারে, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকে। ডায়াবেটিস প্রদাহজনিত রোগ বৃদ্ধি হতে পারে, কোষের বিপাক ক্রিয়ার বিপর্যয় দেখা দেয়, ফলে সেখানে কোষের বিপাক প্রক্রিয়া নেতিবাচক প্রফলে, যা ইনসুলিন রেজিস্ট্যান্স দীর্ঘমেয়াদী প্রজনন রোগের কারণ হতে পারে। অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, কিডনি বিভিন্ন সিস্টেমগুলো নষ্ট হতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, ফুসফুসি নষ্ট হতে পারে, অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ফ্রি রেডিক্যাল কারণে ঠিকমতো কাজও করতে পারে না এবং তা বিপর্যয়। ফ্রি রেডিক্যাল এই অনুষমটা নিষ্ক্রিয় করার জন্য এখানে শরীরে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট যারা টক্সিনটাকে, এই ফ্রি রেডিক্যালকে নিষ্ক্রিয় করে দেয়। এই অর্থাৎ যারা কোষ উৎপন্ন হওয়া, শরীরে উৎপন্ন হওয়া যে ক্ষতিকর অণু এবং ফরেন থেকে যা আমি বাইরে থেকে যে বহিরাগত উৎসত যেসব কেমিক্যালগুলো শরীরে প্রবেশ করছে, তারা যে আমি আগেই বলেছি, তারা যে ডিএনএ প্রোটিন এবং লিপিডকে ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিষ্ক্রিয় করার জন্য আমার শরীরে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অনুষঙ্গ রয়েছে, যা শরীর নিজে এটা তৈরি করে। এটাকে আমি দুই ভাগে ভাগ করি। একটা আছে এনজাইমেটিক অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের মধ্যে উৎপন্ন হয়। একটা আছে নন এনজাইমেটিক অ্যান্টিঅক্সিডেন্ট। এনজাইমেটিক অ্যান্টিঅক্সিডেন্ট হলো সুপার অক্সাইড ডিসমুটেজ এবং ক্যাটালেজ এবং তারপরে আছে গ্লুটাথিয়ন পারক্সাইডস এবং গ্লুটাথিয়ন রিডাক্টেজ এবং আর আছে অন্য অ্যান্টিঅক্সিডেন্ট অনুসমূহ, মনোনিকোটিমাইডস, আয়োডাইন এরা বা ডিনুক্লিওটাইড ফসফেট, এটাকে বলে নিকোটিনামাইড, অ্যাডেনাইন, ডিনুক্লিওটাইড ফসফেট। এরা শরীরে কিন্তু উৎপন্ন হয়। এরাই ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে তারা নিষ্ক্রিয় করে দেয় এবং কোষের কলা ক্ষতি থেকে কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং কোষের কার্যকরী শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। কিন্তু ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সের মাত্রা যদি প্রতিদিন বাড়তে থাকে, তার সীমা লঙ্ঘন করে, তাহলে এই ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সের কাজ কমে যায়। তাহলে এখানে এই নন এনজাইমেটিক যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যারা আমরা ওই যে খাবারের সঙ্গে খাই, ভিটামিন সি, ভিটামিন ই, তো বিটা ক্যারোটিন, পলিফেনলস, সেলিনিয়াম ইত্যাদি আমার খাবার থেকে গ্রহণ করি। তাহলে দুটো, একটা নন এনজাইমেটিক আর একটা হচ্ছে এনজাইমেটিক শরীর উৎপাদন করে। এরাই শরীরের টক্সিনটাকে নিষ্ক্রিয় করে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম উপাদানসমূহ, ফ্রি রেডিক্যাল অনুপাদানসমূহ যে প্রক্রিয়া নিষ্ক্রিয় করে, প্রক্রিয়াটা কি সেটা বলছে যে প্রথম পর্যায়ে প্রতিরোধ পর্যায়ে মূলত কার্য হলো প্রদাহ সৃষ্টিকারী মুক্ত মৌল, যেটা ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স তৈরির প্রতিরোধ করে। এবং এক্ষেত্রে প্রধান অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমগুলো রয়েছে সুপার অক্সাইড ডিসমিউটেজ, এটি সুপার অক্সাইড আয়ন ক্ষতিকারক হাইড্রোজেন পারঅক্সাইডে রূপান্তরিত করে। ওই যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো বললাম, ওরাই ওদের কাজগুলো করে দেয় এবং তারপরে তারা এইগুলো করার পরে এখন আমার দ্বিতীয় পর্যায়ের কিছু কাজ রয়েছে। এক্ষেত্রে যারা এনজাইমের, অর্থাৎ ওই যে এনজাইমগুলো আমি বললাম যে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম, এরা কয়েকটা ভাগে ভাগ হয়ে পৃথক পৃথক কাজ করে থাকে। কেউ প্রতিরোধ করে, কেউ এটা কোষের ভিতরে ড্যামেজ প্রতিরোধ করে। এইগুলো অনেকগুলো কাজ আছে। তা এখানে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহ আমি কথা বললাম। তাহলে এখানে এই কাজটি কিন্তু আমি স্বাভাবিক অবস্থায় কিছু আমি ব্যাখ্যা করলাম। তাহলে এখানে আমি যে বিষয় এখন আলাপ করব,
আলাপ করব। এখানে আমি যে ওষুধের কথা বলবো আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বললাম। আমি এখানে বলেছি আমাদের আর্থসামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ থেকে যে উৎস, সেই উৎস থেকে উদ্ভূত যে কারণ, সেই কারণটি আমাদের শরীরবৃত্তীয় কার্যকলাপের যে বিপর্যয় ঘটাচ্ছে, এই বিপর্যয়ের ফলে আমার রোগ হচ্ছে। তাহলে সেখানে কিছু শরীরের মধ্যে যে কিছু ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স তৈরি হচ্ছে যারা সীমা লঙ্ঘন করছে, এবং সেই সীমা লঙ্ঘনকে তারা নিষ্ক্রিয় করছে। আমার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট যে এনজাইম রয়েছে, তারা এটা দুই প্রকার রয়েছে, একটি নন এনজাইমেটিক আর একটা আমার শরীর উৎপাদিত এনজাইম। এই দুটো প্রক্রিয়ায় এরা এখানে আমি আর কোনো কিছু বাড়াবো না। পরবর্তীতে আমি যে বিষয়টা আমাদের এখানে কি কি হচ্ছে, কতগুলো প্রক্রিয়া। প্রথম এখানে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সগুলো কোষগুলোকে যখন ক্ষতি করে, ওই ক্ষতিকারক কোষ থেকে কিছু প্রদাহ সৃষ্টিকারী উপাদান তৈরি হয়, যাকে আমরা কিছু যেমন বলে সাইটোকাইন্স। এই সাইটোকাইন্সগুলো তৈরি হয়, এবং এই সাইটোকাইন্সগুলো তখন এরা হচ্ছে কি কি প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন্সগুলো হচ্ছে এরা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা বলে, এদের ইন্টারলুকিন বলে, এদের ইন্টারলুকিন 6, ইন্টারফেরন গামা এদের বলা হয়। এই এজেন্টগুলো কোষের সংকেত প্রদান করে এবং তারা আহ্বান করে শরীরের ক্ষতিকারক জিনিস দ্বারা আক্রান্ত হয়েছে, ওই ক্ষতিকারক জিনিস থেকে উৎপাদিত হচ্ছে যে সাইটোকাইন্সগুলো, প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন্সগুলো তৈরি হচ্ছে, তারা ইমিউন সিস্টেমকে আহ্বান করে যে তোমরা আসো, তোমরা আমার কোষকলাকে রক্ষা করো। তারা সেখানে চলে আসে এই কাজটি করবার জন্য, তারা প্রতিরোধ করার জন্য চলে আসে। তাহলে প্রদাহটা কি? ক্ষতিগ্রস্ত কোষকলা থেকে সৃষ্ট যে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স যা কোষকলাকে ক্ষতিগ্রস্ত করেছে, ওই কোষগুলা ক্ষতিগ্রস্ত কোষ থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন বা সাইটোকাইন্স বা ব্র্যাডিকিনিন যে তৈরি হচ্ছে, তাদের প্রত্যেকটি কাজ ভিন্ন। তারা কিন্তু আওয়াজ দিচ্ছে যে শরীরে শত্রু প্রবিষ্ট হয়েছে, কোষকলা ক্ষতিগ্রস্ত করেছে। তারা ইমিউন সিস্টেমসকে আহ্বান করছে তোমরা চলে এসো, এবং সেখানে ইমিউন সিস্টেম সেখানে চলে আসে। আমি এখানে আহ্বান করার পরে তারা চলে আসে, এবং তারা প্রথমেই এরা কি করে, এই প্রদাহ সৃষ্টিকারীগুলো, এই প্রদাহ সৃষ্টিকারী এই যে রাসায়নিক যে উপাদানগুলো বেরোয়, এরা ক্ষতিগ্রস্ত কোষ থেকে সাইটোকাইন্স, প্রোস্টাগ্ল্যান্ডিন বা অন্য অন্য রাসায়নিক পদার্থ নিচ্ছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করার জন্য আহ্বান করে। এখানে প্রথমে ওই যে লোহিত কণিকা লিউকোসাইট এসে যায়। তারা এখানে যারা ইমিউন সিস্টেমসে মৃত শ্বেতকণিকা, রক্তকণিকাগুলো, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এরা আসে ক্ষতিগ্রস্ত স্থানে পাঠায়, যাতে তারা ব্যাকটেরিয়া আক্রান্ত টিস্যুকে ধ্বংস থেকে রক্ষা করতে পারে। এটি ফোলা সৃষ্টি করে, অর্থাৎ এরা শ্বেতকণিকারা এই প্রদাহজনিত এজেন্টকে নিষ্ক্রিয় করতে চেষ্টা করে এবং তাদেরকে ধ্বংস করতে চেষ্টা করে। আর এরা একই সময় এরা ক্ষতকে নিরাময়ও করে। যা প্রদাহ ও নিরাময় কাজ করে, এখানে আমরা দুটো ব্যবস্থা আমি দেখেছি, প্রদাহ প্রতিরোধ ও নিরাময়। এখানে দুটি ব্যবস্থা, একটি প্রতিরক্ষা ব্যবস্থা, একটি অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবস্থা। অ্যান্টিঅক্সিডেন্টের কথা আমি বলেছি। আর প্রতিরক্ষা ব্যবস্থার এখানে দুটো ভাগ, একটি হচ্ছে যারা দীর্ঘস্থায়ী প্রতিরোধে কাজ করে, দীর্ঘস্থায়ী আপনার টক্সিনটাকে ফ্রি রেডিক্যালস নিষ্ক্রিয় করে দিতে থাকে, তাকে অ্যান্টিবডিজ করে দিতে থাকে। এখানে নিউট্রোফিল এরা রয়েছে, ব্যাসোফিল রয়েছে, এরা যারা রয়েছে এরা প্রতিরোধের কাজ করে। এরা মিউকাস ঝিল্লি, ফাগোসাইটিস কোষ, ম্যাক্রোফেজ, প্রাকৃতিক পিলার কোষ হিসাবে এরা এদেরকে ধ্বংস করে, নিষ্ক্রিয় করতে থাকে। এরা হলো নিউট্রোফিল থাকে, ম্যাক্রোফেজ যেটা মৃত কোষ, একটা লিম্ফোসাইটিস রয়েছে। এখানে লিম্ফোসাইট দীর্ঘস্থায়ী প্রতিরোধের কাজ করে। এতে তৈরি হচ্ছে টি সেল এবং বি সেল। টি সেল কিলার সেল হিসাবে এরা নিউট্রোফিলকে, এরা আমাদের ক্ষতিগ্রস্ত কোষ যারা ক্ষতিগ্রস্ত যে
ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে ধ্বংস নিষ্ক্রিয় করে দেয়। টি সেল হেল্পার সেল হিসাবে তারা বি সেলকে আমন্ত্রণ করে এবং বি সেল তারা বিভিন্ন নামে অ্যান্টিবডিজ হিসাবে করে, যেমন আইজিজি, আইজিবি, আইজি ইত্যাদি নামে পরিচিত। তা এখানে আমি আলাপ করলাম অনেকগুলো। এখানে বলেছি টি লিম্ফোসাইটিস, তারা হেল্পার টি সেল, এরা বি লিম্ফোসাইটিস ইত্যাদি আমি কথাগুলো সংক্ষিপ্ত আকারে বলেছি, এটা বড় ব্যাখ্যা। দেখো এখন কারণসমূহ, এই যে এখন আমার কাজটা কি, এই যে প্রভাব সৃষ্টিকারী এজেন্ট এবং প্রধানত ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স, দুটো পথ তারা আসে। একটা আহ্বানকারী হিসাবে সে প্রভাব তৈরি করতে থাকে, আর একটি যারা ক্ষতিগ্রস্ত কোষ কলাকে ধ্বংস করছে। তার মধ্যে বহু কিছু এজেন্ট রয়েছে, বায়োলজিক্যাল এজেন্ট আছে, ব্যাকটেরিয়া আছে, এবং অন্য অন্য যে ওরাল সেকশনে যে খাবারগুলো খেয়েছে তারাও আছে, বিভিন্ন প্রক্রিয়ায় আছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান সৃষ্টি এজেন্টকে ধ্বংস নিষ্ক্রিয় করা। আমি যে আগে যে অ্যান্টিঅক্সিডেন্টের কথা, এখানে অ্যান্টিঅক্সিডেন্ট কার্যশক্তি বৃদ্ধি করা, প্রদাহ সৃষ্টিকারী এজেন্টকে ধ্বংস নিষ্ক্রিয় করা, এখানে কতগুলো ঔষধ আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে প্রদাহ সৃষ্টিকারী যে এজেন্টগুলো তাকে ধ্বংস করা, আর শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়া বৃদ্ধির প্রক্রিয়ায় সেখানে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে নিষ্ক্রিয় করে কোষকলাকে রক্ষা করা এবং কার্যকরী শক্তি বৃদ্ধি করতে যেসব ওষুধগুলো এখানে রয়েছে, তা প্রথম ওষুধটি হাইডেস্টিস ক্যানাডেন্সিস। এরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফ্রি রেডিক্যালকে অপসারণ করতে সাহায্য করতে পারে, এবং তারপরে এরা সুপার অক্সাইড, যেটা এনজাইম আমার বডিতে ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সের যে এনজাইমগুলো নিষ্ক্রিয় করে, সুপার অক্সাইড ডিসমোটেস ক্যাটালেস এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে, যারা ফ্রি রেডিক্যালকে প্রতিরোধ করতে পারে এবং ফ্রি রেডিক্যালকে নিষ্ক্রিয় করে দিতে পারে। আর তারপরে এখানে প্রধান নাশক হিসেবে যে নিউক্লিয়ার ফ্যাক্টর যারা প্রদাহ সৃষ্টি করে, এখানে যে রয়েছে যারা নিউক্লিয়ার ফ্যাক্টর কাফা বি, এরা সাইটোকাইন্স, এরা এদের যে সংকেত পথ অবরুদ্ধ করে দেয় যাতে সে প্রদাহ সৃষ্টি না করতে পারে। এরকম কোষ, তারপরে তারা কোষ সুরক্ষিত যে প্রক্রিয়া, কোষ সুরক্ষা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেখানে যেসব এনজাইমগুলো আছে তাকেও সক্রিয় করে। তার মধ্যে একটি গ্লুটাথায়ন মাত্রা বৃদ্ধি করে, যা কোষের অভ্যন্তরীণ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আরেকটি যে কোষ যে বিভাজন বন্ধ করতে পারে, অনেক সময় কোষের বিভাজন প্রক্রিয়া, ক্ষতিগ্রস্ত কোষ বিভাজন বাড়তে পারে, এই বিভাজনকে বন্ধ করতে পারে। তো এইভাবে আমি যদি হাইডেস্টিস ক্যানাডেন্সিসের কথা বলি, তাহলে মূলত অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম সক্রিয়করণ, ফ্রি রেডিক্যাল দমন, প্রদাহজনিত সাইটোকাইন কমানো, কোষ সুরক্ষা বৃদ্ধির মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট প্রধান নাশক হিসেবে কাজ করবে, এর সক্রিয়। আর কার্কুমা লঙ্গা আরেকটি, যেটা হলুদ থেকে তৈরি, এটা আমাদের বাংলাদেশ এটা কম পাওয়া যায়, ইন্ডিয়াতে রয়েছে। এরা ওই একই প্রক্রিয়ায়, তার যে আমি কথা বলি তার কেমিক্যালটার নাম হচ্ছে কার্কুমিন, এটা আইসোকোলাইন অ্যালক্লাইড। এটা যদি আমি উপসংহার করি বলি, তাহলে এটা অ্যান্টিঅক্সিডেন্ট, এনজাইম সক্রিয়করণ, ফ্রি রেডিক্যাল দমন এবং প্রদাহজনিত প্রোসাইটোকাইনস কমায় আনা এবং কোষের সুরক্ষা বৃদ্ধির মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট প্রধান নাশক হিসাবে কাজ করে, তাই না? তৃতীয় নাম্বার যে ওষুধটি রয়েছে অ্যালিয়াম সাটাইবা। এখানে যে কেমিক্যালগুলো কন্টেইন করা থাকে সেগুলো এলিসিন থাকে, ডাই অ্যালাইন সালফাইড থাকে, ডাই অ্যালাইন ডিসালফাইড থাকে, এস অ্যালিন, অ্যালিল সিস্টিন ইত্যাদি সালফাযুক্ত যৌগ রয়েছে। এরা কি কি প্রক্রিয়া কাজ করে আমি সেটা উপসংহারে গিয়ে বলবো, কারণ এটা অনেক বড় ব্যাখ্যা, এই ব্যাখ্যাটি আমি দেব না। এখানে যে কাজটি করে তা হলো এখানে অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ায় প্রধান নাশক হিসাবে, কোষ সুরক্ষা হিসাবে এগুলো তারা করে থাকে। এটা এখানে 4 নম্বর যে ওষুধটি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো স্নেসি অ্যাঙ্গুস্টিফোলিয়া। এখানে প্রধান যে কেমিক্যালগুলো এই কাজটি করে তার নাম হচ্ছে ফেনলিক যৌগ এবং অ্যালকালামাইডস, ফ্লাভোনয়েডস এবং ক্যাফিক অ্যাসিড এবং ডেরিভেটিভস এবং পলিস্যাকারাইডস।
এরা ইমিউন বুস্টিং করে। এরা আমি কি কি কেমিক্যাল, আমি এই যে প্রক্রিয়াটা কি, কোন কোন প্রক্রিয়ায় তারা এই আমাদের ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে এবং প্রদাহকে প্রদাহকে নিষ্ক্রিয় করে দেয়, তার কিছু উপসংহারে বলবো। এসনেশিয়া অ্যাঙ্গস্টিফোলিয়া এখানে অ্যান্টিঅক্সিডেন্ট প্রধানাশক হিসেবে কাজ করে মূলত। এরা ফেনলিক যৌগ, অ্যালকালামাইডস, ফ্লাভনয়েড এবং পলিস্যাকারাইড উৎপাদনের কারণে এগুলো শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ফ্রি রেডিক্যাল সাবস্টেন্স কমিয়ে দেয়, ইমিউন রেসপন্স উন্নত করে এবং প্রদাহজনিত রাসায়নিক সংকেতের নিঃসরণ কমিয়ে প্রদাহনাশক হিসেবে কাজ করে। আমাদের পঞ্চম ওষুধটি নাম আছে অ্যাজা ডাইরেক্টি ইন্ডিকা। এখানে সক্রিয় রাসায়নিক উপাদান সমূহ ফ্লাভনয়েড রয়েছে, টানিন রয়েছে, পলিফেনল রয়েছে, ক্যারোটিন রয়েছে, ভিটামিন। আপনি এই কেমিক্যালগুলো আপনি যখন খাবারটা খান, পানি খান, তখন আপনি পানি খান না, আসলে খান H2। আপনি যে বায়ু খান সেখানে কার্বন ডাইঅক্সাইড খান, অক্সিজেন খান। আপনি যে খাবারটাই খান না কেন, যে ওষুধটা আপনি খান না কেন, সেখানে কিছু কেমিক্যাল কন্টেইন করা থাকে। ওই কেমিক্যালটাই হচ্ছে মানব দেহে কাজ করে। কি কি প্রক্রিয়া কাজ করে এই রোগটি সারবার জন্য, তা কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে, সম্ভাব্য প্রক্রিয়া থাকে, তারা অনুসরণ করে। আমি তা উল্লেখ করেছি এখানে, এখানে অ্যাজ আ ডাইরেক্ট ইন্ডিকা। এরা বায়োঅ্যাক্টিভ যৌগসমূহের কারণে এরা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং প্রদাহনাশক হিসেবে কাজ করে। এর রাসায়নিক উপাদানসমূহ কোষকে অক্সিডেটিভ রক্ষা করে, প্রদাহজনিত প্রতিক্রিয়া কমিয়ে আনে, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিৎসা কাজ করে। ৬ষ্ঠ নম্বর ওষুধ এখানে গ্লাইসেরিজা গ্লাবরা। এখানে তার যারা কাজ করে যে কেমিক্যালগুলো, তার শরীরে এই ওষুধটির যে কেমিক্যালগুলো কাজ করে, তার ফ্লাভনয়েড, লিকোরিসিড এবং গ্লাইসেরিজিনাম পলিফেনল যৌগগুলো, এরা যে প্রক্রিয়া কাজ করে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমি যদি উপসংহারে বলি তাহলে বলবো এরা গ্লাইসেরিকল অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহনাশক কার্যকরী মূলত ফ্লাভনয়েড গ্লাইসেরিজিন অন্য বায়োঅ্যাক্টিভ যৌগের মধ্যে ঘটে। এটি কোষের অক্সিডেটিভ কমিয়ে দেয় এবং প্রদাহজনিত রাসায়নিক সংকেত পথগুলো বাধাগ্রস্ত করে এবং তা কার্য করে। ৭ নম্বর রয়েছে সিনামন সাইলিনিকাম। এখানে কেমিক্যালগুলো বলে যায় শুধু পলিফেনল, ফ্লাভনয়েড, ফেনলিক অ্যাসিড এবং সিনামালডিহাইড এবং ক্যাটেচিন, কোয়ারক্সিটিন। এরা যে প্রক্রিয়া কাজ করে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের উপকার কী করে, সম্মিলিতভাবে এরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এবং প্রদাহনাশক হিসেবে কাজ করে। ৮ নম্বর ওষুধটি রয়েছে অশ্বগন্ধা। উইদাইনল এইডস এবং ফ্লাভনয়েড এবং ফেনলিক যৌগ এবং এস্ট্রাডাল ল্যাকটোজ গ্লাইকোসাইড রয়েছে। এরা যে প্রক্রিয়ায় এই ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে ধ্বংস করে এবং প্রদাহ নাশ করে, তার সেটি হচ্ছে সে অক্সিডেটিভ কমিয়ে দেয়, অর্থাৎ সবাই কাজ তো অ্যান্টিঅক্সিডেন্ট কমিয়ে দেয় এবং প্রদাহ নাশ করা। এই যে কাজগুলো, এখানে আমার যে বিষয়টি জানা খুব গভীর প্রয়োজন, সেই প্রয়োজনটি হচ্ছে যে আমি যা খাবো, আমি যা খাচ্ছি, আমি যা গ্রহণ করছি, তা কিছু কেমিক্যাল ছাড়া কিছু নাই এবং বডিতে গিয়ে তার একটি রাসায়নিক বিক্রিয়া করছে। এই কেমিক্যালগুলো আমি দেখতে স্থূল, কার্বোহাইড্রেট দেখতে ছিল, কিন্তু সে কেমিক্যাল কন্টেইন করা আছে। আমি লিপিড খাচ্ছি, সেখানে কেমিক্যাল কন্টেইন করা আছে। এই কেমিক্যালটি বিভাজন হয়, শরীর দিক দিয়ে কাজ শুরু করে তারা। এবং শেষ ওষুধটি হচ্ছে জিঞ্জিবার অফিসিনালিস এবং সেখানে জিঞ্জিবার যেটা আদাই বলে, এরা কি কাজ করে এবং এরা সক্রিয় যৌগগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহনাশক বৈশিষ্ট্য প্রদর্শন করে, কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং এরা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ নিরাময় করে। তারপরে 10 নম্বর ওষুধটি রোসপেরিনাস অফিসিনালিস। এটার একটি কেমিক্যাল। এই কেমিক্যালগুলো আমি আপনাদের বলবো যে কেমিক্যালটি আসলে ঔষধ বিজ্ঞান অনুযায়ী এটাকে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা গবেষণা করে তারা দেখেছে এই ওষুধটি কেন কাজ করে মানব শরীরে, তার ব্যাখ্যা দিয়েছে। আর ওষুধটি মানব শরীরে যে কাজ করে তার সে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতে পারে, যদি এটা ফরেন বডি, যদি এটা মাইক্রোবস থাকে তাকে ধ্বংস করার জন্য। এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এরা প্রদাহনাশক হিসেবে কাজ করে, এরা ইমিউন বুস্টার হিসেবে কাজ করে। তাহলে এই যে কাজগুলো এরা সব করে থাকে। আর একটি ওষুধ আছে ওসিমাম স্যাংটাম। আমি আরেক শেষ ওষুধটি 12 নম্বর নাম আছে ক্যামিমিলা ভলগারিস। এই জিংসেং শেষে আছে। এই ওষুধগুলো আমাদের শরীরের
ফ্রি রেডিক্যাল সাবস্টেন্সকে ধ্বংস করে দেয়। আমাদের ক্ষতিগ্রস্ত কোষ থেকে সৃষ্ট যে সাইটোকাইন্সগুলো আছে, যারা প্রদাহ সৃষ্টি করে, যারা আহ্বান করে ইমিউন সিস্টেমসকে, আমাদের নিউট্রোফিল, ব্যাসোফিল, মনোফিলকে, আমার লিম্ফোসাইটসকে আমন্ত্রণ করে যে তারপর আসো যুদ্ধের মাঠে যুদ্ধ করো। আমি ইমিউন সিস্টেমসের কার্যক্রম সম্পর্কে পরবর্তী কোনো এক বিষয়ে কীভাবে মানব শরীরে কাজ করে সে বিষয়ে আমি আলোকপাত করব। আমি অনেক সময় ধরে কথা বললাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।